সকাল থেকেই মনটা বেশ আনন্দ। আর ঘুম থেকে উঠেও গেছি অনেকটা তাড়াতাড়ি বলতে অমনি সাধারণত ঘুম থেকে উঠি এখন 7টা বা পৌনে 7টা এরকম সময়। আজকে কিন্তু ঘুম থেকে মা এবং ছেলে দুজনেই কিন্তু উঠে গেছে একদম 6টার সময়। বলতে পারো একরকম সারা রাত ঠিকঠাকভাবে ঘুমই হয়নি। হ্যাঁ, এই দিনটা এলে কিন্তু হামেশাই এইরকমই হয়। কার কার হয় কমেন্টস করে জানিও। বিশেষ করে যে সকল মেয়েদের স্বামী বাইরে থাকে তারা তো ভালোভাবেই বুঝতে পারবে। বাইরের কুয়াশায় কি অবস্থা। ওরে দিদি কি করছে? তাই দিদি 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 তোমাকে আমরা দেখতে পাচ্ছি। তুই আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলেকেও পাঠিয়ে দিয়েছিলাম টিউশনে। আর আমিও এইদিকে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে চলে এসেছি রেডি হতে। একদম সকালবেলায় একটু সাজুগুজু করে নিচ্ছি। বুঝতেই পারছো, টাইটেল আর থাম্বনেলে বুঝতেই পেরে গেছো, আর বলার কিছু নেই। হ্যাঁ, প্রায় 155 দিন বাদে নিজের প্রিয় মানুষটাকে সামনে থেকে দেখব। 155 দিন অনেক, এর থেকেও কিন্তু অনেক অনেক আমি অপেক্ষা করেছি ঠিকই, কিন্তু এইটা অন্যরকম একটা অপেক্ষা বলতে পারো। অন্যরকম কেন বলছি? অন্যরকম বললাম কারণ তোমাদের দাদাভাই এর আগে যখন ছুটি এসেছিল এপ্রিল মে করে, তখন কিন্তু আমি সুস্থ ছিলাম এবং আমাদের বাড়িতে রঙের কাজও হচ্ছিল। সমস্ত কিছুর মধ্য দিয়ে ভালোই কেটেছিল। তারপরে দুবার যে ছুটিতে এসেছিল সম্পূর্ণ কিন্তু এমার্জেন্সি ছুটিতে এবং আমার অসুস্থতার কারণে। আর তারপরে কন্টিনিউ কিন্তু আমি অসুস্থ হয়েছিলাম কতদিন তার ঠিক নেই। এখনও ঠিকঠাকভাবে সুস্থ হয়নি ঠিকই, তবে কিন্তু এখন আগের থেকে কিন্তু অনেকটা সুস্থ আছি। আর তারপরে দুবারে যে ছুটিতে এসেছিল তোমাদের দাদাভাই এমার্জেন্সি ছুটিতে, প্রত্যেকবার কিন্তু তার টেনশনের মধ্যে দিয়ে দিন কেটেছে আর আমারও অসুস্থতার মধ্য দিয়ে কেটেছে। মানে যন্ত্রণা ছিল শরীরের মধ্যে প্রচুর। কী আর করব, সেই জন্য কিন্তু এবারের ছুটিটা স্পেশাল। দেখো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাইকে আনতে যাব বলে। আর বাইরে প্রচুর কুয়াশা, সোয়েটারটা পরবো, পরে তারপরে বেরাবো। হাঁপিয়ে গেছি সকাল থেকে, মোটা হয়ে যাচ্ছি বুঝতেই পারছি। সকাল সকাল তো মুখটা ভারী ভারী লাগছে। যাই হোক, আমি তোমাদের দাদাভাইকে আনতে যাচ্ছি প্রায় সে এপ্রিল মাসে যখন এসেছিলো তখন আনতে গিয়েছিলাম। তারপরে যে দুবার এসেছিলো, দুবার একবার আমি হসপিটালে নার্সিংহোমে ভর্তি ছিলাম তখন, তারপরের বারেও দ্বিতীয়বারেও যখন এসেছিলো আমাকে বাইরে দেখাতে নিয়ে যাওয়ার সময় বেঙ্গালোরে, তখনও কিন্তু শ্বশুরমশাই আনতে গিয়েছিলেন, মানে বাবু আনতে গিয়েছিলেন। আমি আনতে যেতে পারিনি। আজকে আবার ফাইনালি মানে অনেক দিন পরই আনতে যাচ্ছি। যাই হোক, তোমাদের দাদাভাইকে নিয়ে আসি, ওইখানে যাই, বাস স্ট্যান্ডে যাই, যে ওইখানে একটুখানি ভিডিও শেয়ার করব। এর আগেও কিন্তু আমি অপেক্ষা করেছি সব থেকে হায়েস্ট তোমাদের দাদাভাইয়ের জন্য, কিন্তু আমি অপেক্ষা করেছি 8 মাস লকডাউনের সময়। আর 5 মাস 6 মাসটা তো আমার কাছে নর্মাল ছিল আগে। এখন কিন্তু সেইভাবে অপেক্ষা করতে হয় না ঠিকই, কিন্তু তবুও সেই দিনগুলো তো আর ভুলিনি। তবে হ্যাঁ, ওই অসুস্থতার কারণে মাথায় চিন্তা নানা রকম কারণের জন্যেই কিন্তু এবারের ছুটিটা অন্যরকম একটা স্পেশাল ছুটি বলতে পারো। আর সকাল সকাল দেখো চলেও এসেছি আমি তোমাদের দাদাভাইকে আনতে। বাইরে কিন্তু দিচ্ছিল প্রচুর কুয়াশা, আর এত কুয়াশা দিচ্ছিল বলার নয়। আগে কিন্তু বাইরে গিয়ে ভিডিও বানাতে একটু ভয় পেতাম, এখন কিন্তু সেই ভয়টা অনেকটাই কাটিয়ে উঠতে পেরে গেছি। আর দেখো, বাসটা দাঁড়ানোর কথা ছিল আমাদের এখানে স্টপেজে, কিন্তু এখানে দাঁড়ায়নি, সামনে স্টপেজে সোজা নিয়ে চলে গিয়েছিল। কী আর করব, যাই হোক স্কুটি নিয়ে গিয়েছিলাম, তার জন্য কিন্তু আমিও চলে গিয়েছিলাম সোজা সামনে স্টপেজকে। প্রত্যেকবার তোমাদের দাদাভাই এলে যেরকম ভিডিও বানাই বা ভিডিও পোস্ট করি, বেশ অনেক কিন্তু ভিউজও দেয়, সেই রকম কিন্তু আমি ভিডিও ফাইনালি বানাতেও পারলাম না, মনটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, কী আর করা যাবে, সব বাড়ি তো আর সমান সমস্ত কিছু হয় না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই নেমে দাঁড়িয়ে আমাকে ফোন করেছিল যে সামনের স্টপেজকে চলে এসো, বাসটা এখানকে চলে এসেছে। তার জন্যই কিন্তু আবার স্কুটিটা নিয়ে সামনের স্টপেজকে চলে গিয়েছিলাম। দিয়ে ওইখানে গাড়িতে ব্যাগটাকে তুলে, মানে স্কুটি থেকে ব্যাগটাকে তুলে তারপরে কিন্তু স্কুটিতে চাপলাম। আর সত্যি কথা বলতে কি, তোমাদের দাদাভাইয়ের গাড়িতে মানে মোটর সাইকেল বলো স্কুটিতে বলো যেখানেই হোক চাপলাম আমি প্রায় বলতে পারো 7 মাস 8 মাস পরে। হ্যাঁ, 155 দিনের অপেক্ষা হতে পারে, কিন্তু স্কুটিতে চাপা হয়নি বলেইছি তো, শরীর খারাপের জন্য কোথাও যাওয়া হয়নি, না কোথাও ঘোরা হয়েছে, না কোনো কিছু, সমস্ত কিছুটাই কিন্তু অপেক্ষার মধ্য দিয়েই কেটেছে। তারপর দেখো বাড়ি চলে এসেছি, এসেই কিন্তু আমি একটুখানি ভিডিও শেয়ার করলাম। আর মনটা কিন্তু আনন্দের সাথে সাথে এতটা খারাপ লাগছিল বলার নয়।
এক তো অপেক্ষা, তার উপরে বলতে পারো মানে কান্না পেয়ে যাচ্ছিলো, একরকমের কেঁদে ফেলছিলাম তোমাদের দাদা ভাইয়ের সামনে। বলছি কাঁদছো কেন? যে এটা আনন্দের কান্না, সেটা বলে বোঝানোর নয়, কারণ এই যে অপেক্ষাটা ছিল সেইটা কষ্টের মধ্য দিয়েছিল। এর আগের ছুটিগুলোও কিন্তু কষ্টের মধ্যে দিয়েছিল, সেই জন্যেই কিন্তু আমি ওকে জড়িয়ে কাঁদতে শুরু করে দিয়েছিলাম আর কন্টিনিউ আমাকে হাসাতে শুরু করে দিয়েছিল। তারপর তোমাদের দাদাভাই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে এসে মায়ের সাথে গল্প করছিল। আর অনেক দিন ক্যামেরার সামনে আসেনি বলে নিজেরও একটু অন্যরকম লাগছিল, তার জন্য বলছে কেন ভিডিও বানাচ্ছ কেন? আমি বললাম ভিডিও বানানো তো আমার কাজ, সেটা আমি বানাবো না? দিয়ে আর আমি এদিকে কিন্তু ওর জন্য রান্না করছিলাম আর মুড়ি খাবার বানাচ্ছিলাম, মানে আমাদের সকালবেলায় বাঙালিদের যেটা বেশিরভাগ মানুষদের খাওয়া হয়, বিশেষ করে রাঢ় বাংলার মানুষদের আর কি। আর আমার ছেলে দেখো টিউশন থেকে এসে বাবাকে জড়িয়ে ধরে কি করছে, কারণ এত দিনের অপেক্ষা সেও কোনো দিন করেনি। কারণ তার করেছে সেটা যখন ছোট ছিল তখন করেছে, সে একটু যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে কিন্তু এতদিনের অপেক্ষাতে ছিল না। তো ফাঁক থেকে ছুটে এসে বাপিকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে দিয়েছে। যাই হোক, তারপর আমি কিন্তু রান্না টান্না সেরে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম নিজেদের রুমে। এসে কিন্তু তোমাদের দাদাভাই ব্যাগে যা নিয়ে এসেছে জামা কাপড় থেকে শুরু করে যা কিছু আর কি, ওইখানে ড্রেস আরে সমস্ত কিছুই বার করছিলাম, কারণ এরপরে সব ধুতে হবে, না ধুলে তো আর সব গুছিবাগি রাখা যাবে না। তার জন্য কিন্তু বার করছিলাম যে কোনটা কোনটা ধুতে হবে না হবে, জানি না কোনটা কি ধুতে হবে, তবুও যতগুলো যে মোটামুটি যে জানি যে হ্যাঁ এগুলো ধুতে হবে সেগুলোই কিন্তু বার করছিলাম। আর ব্যাগগুলোও কিন্তু এই বেডরুমটা থেকে অন্য রুমে সরিয়ে রাখছিলাম। আমাদের উপরে তো অনেকগুলোই রুম আছে, তাহলে একটা রুমের মধ্যে কিন্তু সমস্ত কিছু জিনিস রাখা হয়, সেখানেই কিন্তু রাখার জন্যে আমি সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে রাখছিলাম। 1 মাস বাদে আবার তাকে সমস্ত কিছু কষ্টের মধ্য দিয়ে হলেও গুছিয়ে বাগিয়ে দিতে হবে, কি আর করা যাবে, এটাই আমাদের ফৌজি ওয়াইফদের জীবন। সকলকে টাটা।